শুরুতে স্টুডিওতেই আসি বিমলদা এবং রক্তিমদার কাছে। যে ছবি দেখছি আমরা, এই ছবি কি কোথাও প্রত্যাশিত ছিল? একটা প্রেস বিবৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে এবং সেখানে বলা হয়েছে যে যে এই শেখ হাসিনা তিনি যেন মুখ না, মানে তিনি কথা বলেছেন, তিনি কথা বলা থেকে বিরত থাকলে আজকে দেশে আগুন জ্বলতো না। কি বলবেন? না, এটা কথা বলি, প্রত্যাশিত ছিল। কেউ যদি বলে অপ্রত্যাশিত, আমি তো ওটা একমত নই। একদম এই ঘটনা বাংলাদেশে প্রত্যাশিত। আমি যদি ইতিহাসে যাই অনেক সময় লেগে যাবে। কতগুলো ছোট ছোট ঘটনা বলি। যেদিন ওরা শেখ হাসিনাকে চলে আসতে বাধ্য করলো, সেই দিন শেখ হাসিনার বাসভবন আক্রমণ করে ওই রকম ৭৫ বছর বয়সী মহিলার অন্তর্বাস নিয়ে যারা ওরকম উল্লাস করতে পারে, তারা সব করতে পারে। তাহলে অপ্রত্যাশিত কেন বলবো? গোটা দেশটা যদি চোর, ক্রিমিনাল, লুটেরা এবং সাম্প্রদায়িকতার নামে একদল উন্মাদ পাগলের হাতে চলে যায়, হোয়াট মোর ডু ইউ এক্সপেক্ট ফ্রম দিস পারসনস? তারা একদম পাগলা কুকুরের মতো আচরণ করছে, তো এর বেশি কিচ্ছু নয়। এদের জব্দ করার উপায়টা কি ছিল? এই যে লোকগুলো উল্লাস করছে, তা প্রসঙ্গে একটা কথা বলি, সেখানেও ভারতের হিন্দি গান ভারতকে এড়াতে পারছে না। নিজের দেশের কোনো বাংলা গান, ওই সব কী সব গান বেরিয়েছিল না, দেশটা তোমার বাপের না কি, সেটা তো করতে পারতি। সেটা না করে ডার্লিং তেরেলিয়ে, তার মানে বোঝা যাচ্ছে ওরা সর্বত্র ভারতের বাইরে বেরোতে পারবে না, এই লোকগুলো বেরোতে পারবে না। সেটা অন্য প্রসঙ্গ। যে যখন এই কাজগুলো, এই সমস্ত উন্মাদগুলো করছিল, তখন এক্সপেক্টেড কি? যারা প্রশাসন চালাচ্ছে, এই ইউনুস নামক একটি অপগণ্ড অপদার্থের নেতৃত্বে সরকার চলছে, তারা কি করতে পারত? তারা সেখানে যারা নিরাপত্তা বাহিনী, তাকে কঠোর নিয়ন্ত্রণের বন্দোবস্ত করতে পারত। তারা বলতে পারতো যে যারা যারা এই বাড়ি ভাঙতে যাবে, দরকার হলে তাদের বিরুদ্ধে গুলি চালানো হবে। সেই সব না করে যারা বসে বসে দেখে তারা প্রশাসন চালানোর জন্য কতটা অযোগ্য, সেটা নিশ্চয়ই বলে দেওয়ার দরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে এদের লক্ষ্য আরেকটা, সেটা হচ্ছে যে কোনো উপায়ে বাংলাদেশের ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়া। এরা জানে সেটা পারবে না। তার প্রমাণ, একজন বয়স্ক মহিলা এর মধ্যেও জয় বাংলা স্লোগান দিয়েছেন। শি নোজ ইট ভেরি ওয়েল যে এখানে তিনি আক্রান্ত হবেন, তার উপর হামলা হবে, তিনি মার খাবেন, এই বীর পুঙ্গবরা তাকে মারবে। তারপরেও তিনি যদি জয় বাংলা স্লোগান দিতে পারেন, আমি বলবো বাংলাদেশের কাছে এরাই কিন্তু এখনো আশার প্রদীপ। এখনো এই একটা কণ্ঠ হয়তো ১০০, ১ লক্ষ, ১ কোটি কণ্ঠে পরিণত হবে। কারণ অনেকেই ভেবে বসে আছে ভারত তার সেনাবাহিনী পাঠাবে, বাংলাদেশকে মুক্ত করবে। মনে রাখতে হবে, লড়াইটা ভেতর থেকে শুরু করতে হবে। ভারতবর্ষ অনেক করেছে। ভারতবর্ষ ১ কোটির বেশি লোককে আশ্রয় দিয়েছে। ভারতবর্ষের প্রায় ৩,০০০-এর বেশি সৈন্য জীবন দিয়েছে। তারপর ভারতবর্ষ যা পেয়েছে সেটা হচ্ছে যে ওখানে একটা বড় অংশের, বেশ ভালো অংশের মানুষের অবজ্ঞা। এখন তারা ভারতবর্ষের বিরুদ্ধে যা খুশি তাই বলে, ভারত নাকি সাম্রাজ্যবাদী। সেই ৩,০০০ মানুষগুলো আমাদের সৈন্য যারা বীরগতি প্রাপ্ত হয়েছে, আমি জানি না স্বর্গে থেকে তারা এটা কিভাবে দেখছে। ফলে তাদের মানুষদের নিজেদের ভেতর থেকে লড়াইটা শুরু করতে হবে। আর দ্বিতীয় যেটা, ললেসনেস হলে, নেতৃত্বের অপদার্থতা, অযোগ্যতা হলে যা হয় বাংলাদেশে তাই ঘটছে। এটাই আমাদের শিক্ষা নিতে হবে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে সত্য নয়, সব পৃথিবীর সব দেশের ক্ষেত্রে সত্য। নেতৃত্ব যদি ঠিকঠাক থাকে, প্রশাসনিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, তাহলে কিন্তু দেশের মানুষ, সমাজের মানুষ কিন্তু শান্তিতে ঘুমোতে পারে। সেখানে যদি গলত থেকে যায়, যা হবে সেটা হচ্ছে বাংলাদেশে গত আগস্ট থেকে এটাই চলছে, ধানমন্ডিতে গতকাল থেকে আজ পর্যন্ত যা চলছে সেটাই ঘটবে। তাই বাংলাদেশে এটা একেবারেই অপ্রত্যাশিত নয়, যা চলছে এটাই প্রত্যাশিত। আরো হতে পারে, আরো এগোতে পারে। রক্তিমদা কিছু বলছিলেন। আমার মনে হয় পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে, হিন্দু বাঙালির কাছে আমি বলতে পারি, কালকে যেটা দেখলেন বা দেখছেন, এটা হচ্ছে গাজাউল হিন্দের ট্রেলার শুরু হয়ে গেছে। এই ট্রেলার আপনারা দেখলেন। প্রথমত বিষয়টা হচ্ছে এই যে কালকে ওখানে যে পতাকা উড়েছে, হামাসের পতাকা উড়েছে, প্যালেস্টাইনের হামাসের পতাকা উড়েছে। ওখানে ইসলামিক স্টেটের পতাকা তোলা হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের আতাউর রহমান বিক্রমপুরী, তিনি নিজে গেছিলেন ওখানে। ওখানে ছাত্র বেশি ছিল না, ম্যাক্সিমাম ছিল জঙ্গিরা। যারা কাসেমপুর কারাগার থেকে ছাড়া পেয়েছিল তারা ওখানে গেছিল এবং সেই তারা ইসলামিক স্টেটের পক্ষে জিহাদিরা স্লোগান দিয়েছে।
এবং বিভিন্ন যে বুলডোজার আনা হয়েছে আপনি লক্ষ্য করে দেখবেন, ইউনুস প্রশাসনকে আপনি বলবেন ইউনুস প্রশাসন কী করেছে, শুধু চুপ করে থাকেনি, প্রত্যক্ষ সহযোগিতা করেছে। কারণ এই বুলডোজারগুলো সব হচ্ছে পৌরসভার বুলডোজার, কারণ ব্যক্তিগত বুলডোজার না, পৌরসভার সরকারি সম্পত্তিকে ব্যবহার করে কালকে ওই ভবনগুলোকে ভাঙা হয়েছে। শুধু তাই নয়, যে এখন এর পরবর্তী যেটা ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে শুরু হয়েছে বুলডোজার দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙা, এরপর ভাঙবে ঢাকেশ্বরী মন্দির, এরপর ভাঙবে যশেশ্বরী কালী মন্দির, এরপরে ভাঙবে কান্তজির মন্দির। সমস্ত ইতিহাসকে ওরা ধ্বংস করবে, কারণ এইটাই ইসলামিক মৌলবাদের শর্ত। ঠিক যেমনভাবে বখতিয়ার খিলজি আমার দেশে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিল, ঠিক তেমনভাবে এই নব্য খিলজিরা এবার বাঙালি হিন্দুদের ঐতিহ্য সংস্কৃতি সব কিছু ভেঙে ধ্বংসস্তূপে রচনা করবে। তার ট্রেলার শুরু হয়েছে কালকের থেকে। এখন দেখুন যে কতটা আমার বলার, কালকে সেনাবাহিনী ওখানে চুপ করে দাঁড়িয়েছিল, যে সেনাবাহিনীর প্রতি সবার একটা বিশাল আস্থা ছিল যে সেনা হয়তো আটকাবে, সেনাবাহিনী বিভক্ত হয়ে গেছে, তারা দেখেছে। আমি বলবো যে নীরবতা কিন্তু প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে সমর্থনের ইঙ্গিত যায়। অর্থাৎ সেনাবাহিনীও চাইছিল যে এগুলো ভাঙুক, নাহলে সেনাবাহিনী থাকার কাছে ওই রকম ধরনের জনতাকে মুভ করা কোনো বিষয় ছিল না। আমি বলবো ভারত সরকারকে অবিলম্বে এ নিয়ে ব্যবস্থা নিতে হবে, কারণ এটা একটা বার্তা তারা ভারত এবং আমেরিকাকে দিয়েছে। যদি এখন আমরা এই ব্যবস্থা না নিই তাহলে 47-এর থেকে বড় ব্লাডশেড আমাদের জন্য অপেক্ষা করছে, এবং যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশে থাকা আমার আত্মীয় স্বজনরা, আমার হিন্দু বাঙালিরা। সুতরাং তাদেরকে বাঁচাতে গেলে অবিলম্বে ভারত সরকারের ইন্টারন্যাশনাল লেভেলে হস্তক্ষেপ করা খুব জরুরি। আর সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে নোবেল কমিটি কেন চুপ করে বসে আছে? যে লোকটাকে নাকি শান্তির জন্য নোবেল দিয়েছে, তার দেশে কি ঘটনা ঘটছে, এরপরেও কি তার নোবেল কেড়ে নেওয়া হবে না? এ প্রশ্ন আমি যারা নোবেল কমিটিতে বসে আছেন তাদের কাছে ছুড়ে দিচ্ছি। একদমই তাই। আমি ঢাকার পরিস্থিতির দিকে নজর রাখার আগে এবং সেখানকার বক্তব্য, যেটা অস্থায়ী সরকার বারবার করে বক্তব্য জানাচ্ছে, সেই স্টেটমেন্টও আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই স্টেটমেন্টের দিকে নজর রাখবো আমি। তবে তার আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখি আমি। ব্রেকিং নিউজ যেটা পাচ্ছি আমরা, হাসিনাকে চুপ করানোর চেষ্টাই বোধহয় বাংলাদেশের। হাসিনার বক্তব্যের পরই ভারতকে চিঠি দেওয়া হলো। গতকালের ঘটনার সম্পর্কে অদ্ভুত সাফাই দেওয়া হলো চিঠিতে। হাসিনার বক্তব্য বাংলাদেশে অস্থিরতা তৈরির মূল কারণ, এটা নাকি ভারতকে চিঠি দেওয়া হলো। এবং দিল্লিকে চিঠি দিল ঢাকা, যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির জন্য হাসিনার বক্তব্য দায়ী। অর্থাৎ এই বার্তা দিয়ে, এই ঘটনা জানিয়ে ভারতকে, তাদের ধারণা যে ভারতের কোনো চ্যানেল খবর রাখছে না যে কখন অডিও বার্তা প্রকাশিত হওয়া শুরু হলো আর কখন থেকে তারা ধানমন্ডির বাড়িতে গিয়ে ভাঙচুর চালানো শুরু করলেন। তারা ভারতের সরকারকে, আমি জানি না, হয়তো মিসগাইড করার জন্য নিঃসন্দেহে এই চিঠি পাঠিয়ে দিয়েছে যে বাংলাদেশে গতকাল যা হয়েছে তার জন্য শেখ হাসিনার বক্তব্য দায়ী বলে একটা চিঠি পাঠিয়েছে, যাতে ভারত সরকার অনুরোধ করেছে যে ভারত সরকার বন্দোবস্ত করে বা ব্যবস্থা নেই যাতে হাসিনা আর মুখ না খোলে। আজব দাবি, আজব যুক্তি এবং আজব মিথ্যাচার। একটা দেশ যেরকম মিথ্যাচার করে একটা দেশের কাছে চিঠি পাঠাতে পারে, আবেদন করতে পারে, রিকোয়েস্ট করতে পারে, ধারণার বাইরে। এত ভয় এখন শেখ হাসিনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।